আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমাদের এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাসের বাংলা প্রথম পত্রের একটা গদ্য, বলতে পারো শেষ গদ্য নিয়ে কথা বলছি তোমাদের সাথে। নিয়তি। রাইটার হচ্ছেন তোমাদের সবার প্রিয় হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ সবার প্রিয় এই অর্থে বলছি, তোমরা কম বেশি হুমায়ুন আহমেদের বই পড়ছো, দুইটা একটা করে সবাই পড়ছো। এবং এখনকার যে জেনারেশন আমাদের, তারা হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল এই জাতীয় লেখকদের সাথে কম বেশি পরিচিত থাকে, দ্যাট ইজ ভাই। আর এই যে নিয়তি যে গল্পটা তুমি পাইছো, এটা কিন্তু প্রকৃতপক্ষে এই নামে হুমায়ুন আহমেদ কোনো গল্প লিখেননি। তার একটা বই ছিল, বইয়ের নাম হচ্ছে আমার ছেলেবেলা। এই আমার ছেলেবেলা নামে তার একটা বই আছে, বলতে পারো এটা হচ্ছে তার আত্মজীবনী। আত্মজীবনী মানে হচ্ছে অটোবায়োগ্রাফি। হুম। এই অটোবায়োগ্রাফি মানে যদি কেউ নিজের জীবনী নিজে লিখে, তখন সেটাকে আত্মজীবনী বলে বা অটোবায়োগ্রাফি বলে। তো হুমায়ুন আহমেদের আত্মজীবনীমূলক বই বেশ কয়েকটা আছে, আমার ছেলেবেলা, কাঠ পেন্সিল, রং পেন্সিল, ফাউন্টেন পেন, এগুলো সবগুলো তার নিজের জীবনী নিয়ে লেখা বই। তো এই বইতে ছোটবেলায় হুমায়ুন আহমেদের জীবনের কিছু ঘটনা স্থান পাইছে। তার মধ্যে একটা ঘটনা তোমাদের এখানে নিয়তি নামে দেয়া হয়েছে, আর কিছু না। তাহলে বইটা হচ্ছে মূলত আমার ছেলেবেলা। আমার ছেলেবেলা কেমন বই, আমি এক কথায় বলি, আমি এটাকে বলি হচ্ছে টেস্টি বুক। কিছু বুক আছে খুব টেস্টি হয়, মানে তুমি যখন পড়া শুরু করবা, এটা তুমি আর শেষ করতে পারবা না। ফুচকার মতো আর কি, মানে শেষ না করে উঠতে পারবা না। তুমি পড়া শুরু করলে তুমি এটাকে খালি পড়বাই পড়বাই, শেষ হলে তারপরে তোমার শান্তি, মানে সুস্বাদু বই, পড়তে খুব ভালো লাগে। এরকমের বই হচ্ছে তোমার এই নিয়তি। এই জন্য বলছি এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ টেস্টি বুক। তো এই টেস্টি বুক তুমি মোটামুটি 2 দিনে পড়ে শেষ করতে পারবা। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, তুমি আমার ছেলেবেলা পড়ে ফেলো। তবে আমার ছেলেবেলা নামে কিন্তু অনেকের বই আছে। আবার দেখা গেছে বই কিনতে গিয়ে তুমি কনফিউজ হয়ে গেছো যে ভাইয়া ঠিক বলছে কিনা। আমার ছেলেবেলা নামে হুমায়ুন আহমেদের যেমন আত্মজীবনী আছে, ঠিক রবীন্দ্রনাথের একটা বই আছে নাম আমার ছেলেবেলা। আবার বুদ্ধদেব বসু ওনারও একটা বই আছে নাম আমার ছেলেবেলা। আবার নির্মলেন্দু গুণেরও একটা বই আছে, ওটার নাম আমার ছেলেবেলা। মানে 4জন লিখেছেন একই নামে বই, হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ, বুদ্ধদেব, নির্মলেন্দু গুণ। হুম। তো তুমি হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা কিনে পড়তে পারো, এই ঘটনা এখানে পেয়ে যাবা। আসো আমরা হুমায়ুন আহমেদ সম্পর্কে জানবো। ওনার জন্ম 1948 সালের 13 নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন উনি। আর উনি মারা গেছেন হচ্ছে কোলন ক্যান্সার আক্রান্ত হয়ে 2012 সালের 19 জুলাই নিউ ইয়র্কে মারা গিয়েছিলেন তিনি, বেলভিউ হসপিটালে। পিতার নাম হচ্ছে ফয়জার রহমান আহমেদ। আর তারপরে চলচ্চিত্র পরিচালনা, ওনার আসলে অনেক রকমের পরিচয় আছে, আমি তোমাকে সংক্ষেপে বলি। উনি প্রথমত কথা সাহিত্যিক, অল্প কিছু কবিতা তিনি লিখেছেন শুরুর দিকে। কথা সাহিত্যিক মানে গদ্য সাহিত্য উনি লিখেছেন। কথা সাহিত্যের মধ্যে উনি লিখছেন হচ্ছে, বেসিক্যালি উনি লিখেছেন উপন্যাস। ওনার কিছু গল্প আছে, ছোট ছোট সুন্দর গল্প। আর আছে হচ্ছে তার আত্মজীবনী। এই 3টা ধারা মূলত ওনার। এর বাইরে উনি প্রচুর পরিমাণে প্রচুর উনি নাটক লিখছেন এবং উনি সিনেমা বানাইছেন। সিনেমাগুলো তার বই আকারে আছে, আবার এগুলোকে অনেক সময় বইকে তিনি সিনেমায় রূপান্তর করছেন, আবার নিউ সিনেমাও আছে। বুঝতে পারছো? তো এখন হুমায়ুন আহমেদের তুমি ইউটিউবে যদি সার্চ করো হুমায়ুন আহমেদের নাটক, দেখবে প্রচুর নাটক চলে আসে। এবং এখনকার অনেকে তার নাটক থেকে মিম টিম অনেক কিছু বানায়, দেখবা বিভিন্ন কিছুতে দেয়। অসাধারণ লেভেলের নাট্যকার উনি। নাটকের কাহিনী, সংলাপ, চিত্রনাট্য এবং পরিচালনা সমস্ত কাজ উনিই করতেন। অসাধারণ লেভেলের আর কি। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। তো হুমায়ুন আহমেদের বহুমাত্রিক পরিচয় বলতে পারো। তো শঙ্খনীল কারাগার, শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমণি, এগুলো সবগুলো তার এক একটা বই। এবং এগুলোকে উনি নিজে সিনেমায় রূপান্তর করেছেন। এবং এর মধ্যে তোমার এই যে এই বইটা আগুনের পরশমণি এবং তার সিনেমাটা, এটা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, ঘেটুপুত্র কমলা পুরস্কার পাওয়া, শ্যামল ছায়া পুরস্কার পাওয়া, মানে অন্য লেভেলের বই এগুলো। এবং শ্রাবণ মেঘের দিন অনেকগুলো পুরস্কার পাইছিল, চাইলে এগুলো তোমরা দেখতে পারো। আর শঙ্খনীল কারাগার হচ্ছে তোমার ওনার একদমই যুবক বয়সে লেখা, নন্দিত নরক এবং শঙ্খনীল কারাগার 72-73 সালের দিকের বই। অসাধারণ মানসম্পন্ন বই এগুলো। মধ্যবিত্ত জীবনের গল্প শঙ্খনীল কারাগারে আছে। এরপরে এখানে মধ্যাহ্ন, জ্যোৎস্না জননীর গল্প, এটা মুক্তিযুদ্ধ বিষয়ক, মাতাল হাওয়া, লীলাবতী, কবি, বাদশা নামদার ইত্যাদি। তার তার তো বইয়ের অভাব নাই। হুমায়ুন আহমেদ একাই একটা বইমেলা চালাইতে পারতেন, এত বেশি সেল হইতো তার বই। স্টিল বইমেলাতে তার বই সব থেকে বেশি সেল হয়। আচ্ছা, এরপরে পুরস্কার সম্মাননার কথা যদি বলি, উনি 21 পুরস্কার বা 21 পদক আর কি, মূলত উনি 21 পদক,
সহ অসংখ্য পুরস্কার তিনি লাভ করেছেন। বিশেষ তথ্য দেখো কি লিখছে। বাংলাদেশের একজন ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার। গীতিকার মানে তিনি গান লিখেছেন প্রচুর পরিমাণে। চিত্রনাট্যকার মানে তিনি সিনেমার সংলাপ লিখেছেন। যিনি সংলাপ লিখেন তারা বলা হয় চিত্রনাট্য রচয়িতা। এবং চলচ্চিত্র নির্মাতা। দেখছো তো বহুমুখী পরিচয় আছে। এখন প্রশ্ন করবো যে ভাইয়া সবই তো বুঝলাম, তো তার গান তো আমরা শুনি নাই। আমরা যে হুমায়ুন আহমেদের গান লিখতেন তা তো আমরা জানি না। আচ্ছা, হুমায়ুন আহমেদের দু একটা বিখ্যাত গানের কথা তোমাকে আমি বলি, হুমায়ুন আহমেদের গান শুনতে পারো। লিখে দিলাম। ওরে আমার উড়াল পঙ্খী রে, যা যা তুই উড়াল দিয়া যা। এটা ওনার। দ্বিতীয়ত, চান্নি পশর রাই থেকে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। তার অনেক সিনেমাতে বা নাটকে ওনার লেখা, ওনার নিজের লেখা গান আছে। তো তোমরা, আমার ধারণা এটা অনেকে শুনছো। চন্দ্রকথা ছবির গান ও আমার উড়াল পঙ্খিরে, যা যা তুই উড়াল দিয়া যা। এটাও চান্নি পশর রাই থেকে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। এটাও চন্দ্রকথা ছবির গান। হুমায়ুন আহমেদের সিরিয়াস মুভি চন্দ্রকথা, ওনার সব ছবিতে কম বেশি কমেডি আছে। আর কিছু ছবি আছে যে কমেডি ছাড়া কিছুই নেই, যেমন 9 নম্বর বিপদ সংকেত, একদম পিওর কমেডি শুরু থেকে শেষ পর্যন্ত। তো অনেকে তো হুমায়ুন আহমেদের তো কমেডি দেখে নাটকে বা সিনেমায় বা ইয়েতে, তাদের অভিযোগ ছিল যে হুমায়ুন আহমেদের সিনেমাতে বা নাটকে শিক্ষণীয় কিছু নাই। মানে সব জায়গায় বাঙালি তো শিক্ষণীয় জিনিস খুঁজে বেড়ায়, আইনস্টাইনের জাতি। তো হুমায়ুন আহমেদ ওই ছবিতে শুরুতে ডিসক্লেমার দিছিলেন এরকম যে উম, এই সিনেমায় শিক্ষণীয় কিছু নাই, এটা বলে দিছিলেন, দিয়ে সিনেমা শুরু করছিলেন আর কি। যে তোমরা যারা শিক্ষণীয় জিনিস খুঁজে বেড়াও, অতিরিক্ত জ্ঞানী, তোমরা এটা না দেখলেও পারো, তোমাদের জন্য না। কষ্ট পায় তিনি এই কথা বলছিলেন সিনেমাতে। যাই হোক, অথচ সেই হুমায়ুন আহমেদের এত সিরিয়াস মুভি এই চন্দ্রকথা, এত সিরিয়াস মুভি মানে তুমি পুরা সিনেমা জুড়ে একবার মুচকি হাসির সুযোগ পাবে না, চ্যালেঞ্জ করলাম। মুচকি হাসির সুযোগ পাবে না, হা হা হু হু করার তো চান্সই নেই। বুঝা গেছে? এত সিরিয়াস মুভি এটা। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। তো চন্দ্রকথা দেখবা। ফেরদৌস, তারপরে তোমার মনিরা মিঠু, শাওন, আহমেদ রুবেল, আসাদুজ্জামান নূর, মারাত্মক লেভেলের ছবি। আচ্ছা, তারপরে আসো আমরা সামনের দিকে যাই। উৎস: বাংলাদেশের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্মৃতিচারণমূলক গ্রন্থ আমার ছেলেবেলা থেকে, নিয়তি নামক গল্পটি সংকলিত হয়েছে। কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যেটা আমার ছেলেবেলা থেকে নেওয়া। তো আমার ছেলেবেলা পড়বা বললাম, টেস্টি বুক, 10-12 ঘন্টা পড়লে শেষ। অসাধারণ বই। এরপরে আসো প্রধান চরিত্র। এখানে চরিত্র যেহেতু নিজেদের জীবনের কথা, তাহলে 1 নম্বরে হচ্ছে লেখক নিজে, ওনার ভাই মোহাম্মদ জাফর ইকবাল, যাকে তিনি ইকবাল বলেছেন। হ্যাঁ, জাফর ইকবাল। ওনার ভাই আহসান হাবিব, আহসান হাবিব ওনাকে লিখেছেন শাহিন। একজন বোনের কথা আছে সম্ভবত, আমি নাম ভুলে গেছি, শেফু বা এরকম কেউ, গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে আসেননি তাই লিখছি না। তারপরে ওনার মায়ের কথা আছে, আয়েশা ফয়েজ ওনার মায়ের নাম। তো বাবা, হুমায়ুন আমাদের বাবা, জনাব ফয়জুর রহমান, এই যে যে নামটা শুরুতে এখানে আছে, এই যে ফয়জুর রহমান আহমেদ, উনি পুলিশে চাকরি করতেন, বুঝছো? তো উনি পুলিশ হওয়ার কারণে এক এক সময়, যেহেতু বেচারা পুলিশ ছিলেন, তো পুলিশ হইলে এক এক সময় এক এক জায়গায় তিনি বদলি হইতেন। এই বদলির সুবাদে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছেলেবেলায় হুমায়ুন আহমেদ থাকছেন ছোটবেলায়। তো এই জার্নির একটা অংশ হিসেবেই তিনি ছিলেন হচ্ছে তোমার দিনাজপুরের জগদলে। জগদ্দল নামে একটা জায়গা আছে ওখানে, ওই জায়গায় ছিলেন। জায়গাটা জঙ্গলে ঘেরা, এক মহারাজার বাড়ি ওইখানে, পুরাতন বাড়ি, পরিত্যক্ত বাড়ি, ওইখানে তারা থাকতেন। এবং জঙ্গল মানে সেখানে ম্যালেরিয়ার একটা প্রভাব থাকে, আই থিংক তোমরা এটা জানো। আর ম্যালেরিয়া তখন খুব বেশি ছিল, ভয়ঙ্কর লেভেলে ছিল ম্যালেরিয়া। তো ম্যালেরিয়ার প্রভাব থাকে ওইখানে, মশা ছিল প্রচুর পরিমাণে। এবং সেই মশার কামড়ের কাহিনী নিয়েই হচ্ছে এই গল্প, জ্বরের কাহিনী নিয়ে। এদের ম্যালেরিয়া শুরু হয়েছিল একে একে সবার।
লেখক বলছেন এক জায়গায় যে নিয়মিত ওষুধের বাইরে প্রতি রবিবারে 5 গ্রেন করে, এটা একটা পরিমাণ আর কি, 5 গ্রেন করে হচ্ছে ওষুধ খাইতেছে, কুইনাইন। এটা এক ধরনের ওষুধ, জ্বরের ওষুধ। আমি ছোটবেলার নাম শুনেছি, এখন আর নাই। কুইনাইন জ্বরের মারাত্মক ওষুধ ছিল, এবং তখন যেহেতু ম্যালেরিয়ার টিকা ছিল না, বা ম্যালেরিয়া একটা মহামারী ছিল, ম্যালেরিয়া হইলে মানুষকে একদম জীবনের শক্তি নিঃশেষ করে দিত। তোমরা ক্লাস 8-এ বোধ হয় হেমাপ্যাথি অ্যালাপ্যাথি নামে একটা গল্প আছে, মনে হয় পড়ছো। দুই হাতুড়ে ডাক্তারের মধ্যে প্রতিযোগিতা, লড়াই নিয়ে, হেমাপ্যাথি অ্যালোপ্যাথি, এটা শিকার হইতে হলো সাধারণ মানুষ ছিল তাদের ভিকটিম আর কি। তো তখনকার চিকিৎসা পদ্ধতি এবং রোগের লক্ষণ বা পদ্ধতি সিস্টেম গুলো সম্পর্কে এখানে একটা মোটামুটি লেভেলের ধারণা তোমরা পাবা। তো এই এই কাহিনী নিয়ে তো লিখছেন যে ওই মহারাজার বাড়িতে তারা যখন থাকতেন, রাইটাররা, ওখানে মহারাজাটা কুকুর ছিল, যে কুকুরটাকে তারা আদর করে নাম দিয়েছিলেন বেঙ্গল টাইগার। বয়স্ক কুকুর, হাই তুলে ঝিমায়। তো এই কুকুরটা, মহারাজা যখন এখান থেকে ইন্ডিয়া যান দেশভাগের সময়, তো তাদের টার্গেট ছিল, বা তারও আগে মনে হয় চলে গেছেন, যখন তাদের টার্গেট ছিল যে এই কুকুরটাকে নিয়ে যাবে, কিন্তু কুকুরটা বাড়ি ছেড়ে যেতে রাজি হয় নাই। হয়তো এই বাড়ির প্রতি তার একটা দরদ ছিল, দীর্ঘ সময় এখানে কাটাইছে, দ্যাট ইজ ওয়াই, হতে পারে কুকুরটা বাড়ি ছেড়ে যেতে রাজি হয় না, সো কুকুরটাকে তারা রেখে চলে যায়। ওই কুকুরটাকে রাইটাররা নিজেরা লালন পালন করতেন, খাবার দাবার দিতেন, এবং এক জায়গায় বলা আছে খানদানি কুকুর। খানদানি কুকুর মানে একটু রুচিশীল টাইপের কুকুর আর কি, এবং তারে ভাত এমনি দিলে খায় না, তারে ভাত মেখে দিতে হবে, মাটিতে দিলে খাবে না, একটা প্লেটে দিতে হবে, এবং দিয়ে বলতে হবে খাও, খাও বললে তারপরে সে খাবে। বিশাল একটা অবস্থা আর কি কুকুরটা, হ্যাঁ, মানে ব্যাপক একটা, মানে নেতা নেতা ভাবে স্ট্যাটাস আছে। যাই হোক, লেভেল আছে, হ্যাঁ লেভেল আছে, গুড, এবার কথাটা মনে পড়ছে, লেভেল আছে। তো ওই কুকুরটারে নিয়ে কাহিনীটা। একদিন তারা চাতালে বসেছিলেন জঙ্গলের পাশে, বাড়ির বাড়ির বাইরে উঠানের সামনে। চাতাল, চাতাল মানে হচ্ছে আহ, এক চালার ঘর, সহজ কথা, এক চালার ঘর হচ্ছে চাতাল। মানে তোমারে কেমনে বুঝাই, ধরো উম, এটা একটা চালা, নিচে এই দুইটা হচ্ছে ধরো খুঁটি, বা 3টা খুঁটি আছে, হ্যাঁ, উপরে একটা চালা মনে করো, আমি তো আঁকতে পারি না, 3D ডাইমেনশনে বোঝানো সম্ভব না, এরকম এক চালার ঘরকে চাতাল বলে। বুঝছো তো? উপরে এরকম ফ্ল্যাট ইয়া থাকে, চালা আছে মনে করো, সেই ফ্ল্যাট চালার নিচে তোমার হচ্ছে খুঁটি দেওয়া আছে, এবং সেই খুঁটির নিচে তোমার মানুষ বসতে পারে, এরকম ঘরকে সাধারণত বলা হয় চাতাল। তো এই চাতালের নিচে তারা বসা, এবং সেখানে তারা দিয়ে গেল হুমায়ুন আহমেদের মা শাহিনকে দিয়ে যায়। শাহিনটাকে, শাহিন হচ্ছে তার ছোট ভাই, মানে আমাদের প্রিয় আহসান হাবিব, উনি মূলত কার্টুনিস্ট। ভাইদের মধ্যে হুমায়ুন আহমেদ সবার বড়, তারপরে হচ্ছে তোমার উনি, মানে জাফর ইকবাল স্যার, এরপরে হচ্ছে শাহিন, অর্থাৎ আহসান হাবিব, যিনি, উনি মূলত এখন বাংলাদেশে কার্টুনিস্ট, ছবি আঁকেন, কার্টুন আঁকেন, এবং রম্য লেখক। হ্যাঁ, উনি ফানি লেখালেখি করেন, সায়েন্স নিয়ে, সমাজ নিয়ে, রম্য লেখক। তোমরা যারা কিশোর আলো পড়ো, প্রথম আলোর একটা বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন আছে, নাম কিশোর আলো, ওখানে ওনার লেখা আসে মাঝে মধ্যে, প্রথম আলো তো আসে, বিভিন্ন জায়গায় আসে। তো শাহিন তখন খুব ছোট, তো বলছে তোমরা ওখানে দেখো। তাদের তখন কদিন পরেই জ্বর আসে, ওই ওই সময়টায় ম্যালেরিয়ার প্রকোপ থাকে, এবং ম্যালেরিয়া আসলে গরমের মধ্যে শীতের অনুভূতি হয়। রাইটার বলছে এটা ভালোই লাগে, গায়ে কাঁথা কম্বল জড়ায় নিয়ে শুয়ে পড়ি, একটা শীত শীত ভাব আছে, অসুবিধা নাই। এবং রাইটার বলছে এটা আমার মধ্যে এক ধরনের আনন্দ তৈরি করলো, যে এটা ভালোই লাগে, শীতের একটা ফিল আসে। যদি এটা মহামারী, কিন্তু তার এটা ভালো লেগে গেছে আর কি। যাই হোক, তো ওখানে শাহিনকে বসাই দিয়ে গেলে মা গেছে কাজ করতে, সিম্পলি মহিলাদের যে কাজ থাকে সংসারী কাজে। আর ওদিকে জঙ্গল থেকে এক সাপ বের হয়ে আসছে, সাপ হিস হিস করে বের হয়ে আসতেছে ফনা তুলে, শাহিনকে কামড় দিবে হয়তো। তখন তাকে রাইখা ওনারা সবাই পালাইলেন দৌড়ায়, তারা তো সবাই ছোট মানুষ না, বাচ্চা মানুষ, কে কি করবে না করবে বুঝতে পারে না, দৌড়ায় পালাইছে। তখন ওইখানে বসা ছিল এই কুকুরটা, মানে বেঙ্গল টাইগারের কথা বলছি, এবং বেঙ্গল টাইগার একসাথে ঝাঁপায় পড়ছে ওই সাপের উপরে। কিছুক্ষণ সাপের সাথে তার ফাইট চলছে, সাপটাকে সে কামড়ে ফোঁটা ছিঁড়ে একাকার করে দিছে, দিয়ে নিজের জায়গায় গিয়ে বসছে। এখন সাপটা কুকুরটাকে কামড়েছিল কিনা এটা আসলে বোঝা যায় নাই। কেন বোঝা যায় নাই? কারণ উম, তারা দেখতে পায় না ওইরকম কিছু জখম টখম। তবে ঝামেলা যেটা হলো, ওই কুকুরটা খাওয়া বন্ধ করে দিল।
হ্যাঁ, খাওয়া অফ করে দিল। খাওয়া অফ করে দেওয়ার অর্থ হলো সাপটা কুকুরটাকে কামড়েছিল এবং এটার বিষ ওই কুকুরের বডিতে চলে গেছিল, এবং দেখা গেছে 2-1 দিন পরে ওটা নড়াচড়া আর করে না এবং তার গা থেকে একটা সময় গ্যাংগ্রিন হলো এবং পচা মাংস গলতে শুরু করলো। মানে সাপের বিষের কারণে এই প্রতিক্রিয়াটা ঘটতে যাচ্ছিল কুকুরের বডিতে। বুঝতে পারছো? মানে কুকুরটা সাপের কামড় দ্বারা ইনজুর্ড হয়েছিল এবং এই কারণেই এই ঘটনাটা ঘটতেছিল। তখন চোখের সামনে একটা অবলা প্রাণী, কথা বলতে পারে না, একটা পোষা প্রাণী এভাবে কষ্ট করতেছে, কোকাচ্ছে, সাপের বিষে সে জর্জরিত, সাপের কামড় খাইছে, মানে তো বুঝতেই পারো কি এটা অবস্থা। তো ওই অবস্থায় খুব খেয়াল করে কিন্তু বুঝতে হবে মন দিয়ে বিষয়টা। ওই অবস্থায় মানুষ হিসেবে আমাদের করণীয় কি থাকে? যদি তাকে চিকিৎসা করার সুযোগ থাকে চিকিৎসা করা যায়, আর যদি চিকিৎসা করার সুযোগ না থাকে তাহলে তো মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজ থাকে না। তো রাইটারের বাবা ওই কুকুরটাকে খুব পছন্দ করতেন, খুবই পছন্দ করতেন, মানে জনাব ফয়জুর রহমান। তো উনি এক সময় কি করলেন, যেহেতু পুলিশের লোক, বন্দুক ছিল, বন্দুক দিয়ে কুকুরটাকে পরপর কয়েকটা গুলি করে মেরে ফেলে। এখন মেরে ফেলার কারণ কি? মেরে ফেলার কারণ হচ্ছে কুকুরটার সামনে, চোখের সামনে যেভাবে কষ্টে কোকাচ্ছিল, এভাবে আস্তে 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 এত কষ্টে মরার থেকে গুলি খায় দুমদাম মরে যাওয়াটা ভালো। আলটিমেটলি তো সে বাঁচবেই না, তার কষ্ট চোখের সামনে নেওয়া যাচ্ছে না, ওর মৃত্যুকে সহজ করে দেওয়া, ওর মৃত্যুকে দ্রুত করে দেওয়ার একটা প্রসেস ছিল এটা। এমন না যে নিষ্ঠুরতার লক্ষণ হিসেবে নিষ্ঠুর হয়ে অমানবিক হয়ে তাকে গুলি করা হয়েছে, ব্যাপারটা এমন না। তার মৃত্যুকে তার মৃত্যুকে দ্রুত করে দেওয়া হয়েছিল। আমি কি এবার বুঝাতে পারছি তোমাদের বিষয়টা কি? এই মৃত্যুকে দ্রুত করে দেওয়ার জন্য উনি পরপর কয়েকটা গুলি করে কুকুরটাকে উনি মেরে ফেলেন। রাইটার বলছে কুকুরটা আমার মনে কি করেছিল, আমার মনে গভীর ছাপ ফেলেছিল, গভীর ছাপ। কুকুরটা মনে গভীর ছাপ কেন ফেলে? শোনো, পোষা প্রাণী যাদের আছে, যাদের পেট আছে, তোমরা এটা ভালো করে বুঝবা যে পোষা প্রাণী কিন্তু আমাদের বিষণ্ণতা দূর করে, আমাদের কষ্ট দূর করে। আমাদের মনে অনেক সময় অনেক রকমের কষ্ট জমে থাকে না, কিন্তু এই প্রাণীগুলো এসে এমন ভাবে তোমাকে ভালোবাসবে, এমন ভাবে কোলে উঠবে, এমন ভাবে তোমাকে সে টাচ করবে যে তুমি তোমার কষ্ট ভুলে যাওয়া। এটা নিয়ে তো প্রচুর কাহিনী আছে, গল্প আছে পোষা প্রাণী নিয়ে, এবং আমাদের সোসাইটিতে আমরা এগুলো স্টিল দেখি। বা যাদের এটা আছে, যারা হচ্ছে পেট রাখো, তারা এটা বুঝতে পারবা। যারা পালে না তারা বুঝবে, তবে কম বুঝবে, তারাও বুঝবে কম বুঝবে, তাই না? তো বাড়িতে, গ্রামে গৃহস্থের বাড়ি মানেই কিন্তু একটা সময় কুকুর থাকতোই বা থাকবেই, এমন একটা মোটামুটি ধরাবাঁধা নিয়মই ছিল বলতে গেলে। একটা সময় তো প্রচুর চুরি হইতো, মানুষের আর্থিক অবস্থা সীমিত ছিল, হয়তো বা এটাকে চ্যালেঞ্জ করার জন্য হইলো মানুষ এটা করছে। এখন ওইভাবে নাই, হয়তো গ্রামে কমে গেছে, এখন শহরে মানুষ শখ করে পোষে। একসময় মানুষ কুকুর পুষতো দরকারে এবং শখে, আর এখন ব্যাপারটা পুরোটা শখে চলে গেছে। যাই গেছে, কিন্তু একটা পেট থাকলে বোঝা যায় যে আসলে সত্যিকারের ভালোবাসা বলে পৃথিবীতে কিছু আছে। আমি পার্সোনালি, আমি নিজে, আমি বিড়াল খুব পছন্দ করি। কুকুর পছন্দ করি না এমন না, কুকুরও পছন্দ করি, কিন্তু বিড়ালের মতো না। বিড়াল খুবই পছন্দ করি আমি, কিন্তু আমি বিড়াল পালতে পারি না। এটা আমার একটা কষ্ট, কারণ আমার ফ্যামিলি, তোমাদের ম্যাডাম বিড়াল পালতে দিবে না। কারণ তার কথা হচ্ছে বিড়ালের প্রচন্ড লোম ঝরে, এখানে সেখানে লোম পড়ে থাকবে, এই জন্য সে বিড়ালকে অ্যালাউ করে না, পালতে দিবে না। নইলে আমি একটা বিড়াল ঠিকই নিয়ে আসতাম। এবং আমি ইউটিউবে প্রচুর বিড়ালের ভিডিও দেখি, আমার ভালো লাগে। বিড়াল খুব কিউট হয়, তাই না? আদুরে হয় অনেক। এবং বিড়াল নিয়ে হাদিসে অনেক হাদিস আছে। বিড়াল যেখানে বসে, যেখানে ঘুমায়, ওই জায়গা নাপাক হয় না, মানে পবিত্র থাকে, ওই জায়গায় নামাজ চলে। কারণ বিড়াল খুব পরিপাটি প্রাণী। যত প্রাণী জগতে যত প্রাণী আছে, সব থেকে পরিপাটি প্রাণী হচ্ছে বিড়াল, সব থেকে পরিষ্কার প্রাণী হচ্ছে বিড়াল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামার আস্তিনের ভিতরে বিড়াল নিয়ে ঘুরতেন, মসজিদ নববীতে চলে যেতেন। এবং ওনার নাম আবু হুরায়রা না, আরেকটা নাম ছিল। আবু শব্দের অর্থ বাবা, আর হুরায়রা মানে হচ্ছে বিড়াল। তো উনি বিড়াল পালতেন। একদিন রাস্তায় বিড়াল নিয়ে খেলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে যাচ্ছেন। তো যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিলেন এরকম, এই বিড়ালের বাবা কি করো? তো সে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিড়ালটাকে নিয়ে খেলছি। তো সাথে তার বিড়াল ছিল, খেলতেছিল, এই জন্য রাসূল তাকে আদর করে মজা করে ডাকছেন, এই বিড়ালের বাবা কি করো? এই যে আমরা বললাম এই বিড়ালের বাবা, এটাকে আরবিতে বলা হয় ইয়া আবি হুরায়রা। বুঝছো? অর্থাৎ রাসূল তাকে বলেছেন ইয়া আবু হুরায়রা, এই বিড়ালের বাবা। এই হচ্ছে সে আবু হুরায়রা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের প্রিয় সাহাবীদের একজন, তিনি প্রচুর পরিমাণে হাদিস বর্ণনা করেছেন। যা হোক,
তো পরবর্তীতে উনি সবাইকে ঘোষণা দিয়ে বললেন যে আজকের পর থেকে আমাকে আর আমার যে নাম আছে ওই নামে ডাকার দরকার নেই, আমাকে নতুন নামে ডাকতে হবে। নাম কি? বিড়ালের বাবা। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর করে আমাকে এই নামে ডাকছেন, সুতরাং এটাই আজকে থেকে আমার নাম। আমাকে তোমরা সবাই কি ডাকবা? বিড়ালের বাবা বলে ডাকবা। উনি এই নামে পৃথিবীতে বিখ্যাত হয়েছেন। তো বিড়াল যেখানে ঘুমায়, যেখানে শুয়ে থাকে, যেখান দিয়ে হাঁটে, ওই জায়গায় নাপাক হয় না, সেখানে নামাজ চলে। এটা মাথায় রেখো, কিন্তু এটা কিন্তু ফতোয়া, এটা হাদিস আমার বানানো কথা না, বড় বড় মানুষদের ফতোয়া এবং হাদিস। যাই হোক, তো পেট রাখতে পারো চাইলে, তো এটা তোমার বিষণ্ণতাকে দূর করবে। তো রাইটার ওই জায়গায় বলছিলেন যে যেহেতু কুকুরটাকে তিনি ফ্যামিলিতে দেখছেন, কুকুরটার সাথেও তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং সব থেকে বড় ব্যাপার যেটা, ওনার ভাই, ওই ফ্যামিলির একটা সন্তান, একটা ছোট বাচ্চা, সে তো ছোট মানুষ, সাপ দেখাতে আনন্দ হয়েছে, সাপ তার দিকে আসতেছে আর সে খুশি, মানে হাসতেছে, আসলে সাপটাকে সে ধরবে। বাচ্চা মানুষ, সে তার বুঝতে পারবে না। তো এমন কিছু যদি ঘটতোই, তাহলে তো ওই বাচ্চাকে সাপে কামড়ানোর সম্ভাবনাই ছিল 99%। তাহলে কি হইতো বুঝতে পারো এবার? তাকে সেভ করার জন্য কুকুরটা এসে হামলা দিল ওই সাপের উপরে এবং সাপটাকে মেরে ফেললো। তাহলে কুকুরটা বলতে পারো নিজের জীবনটাই দিয়ে গেল এই ফ্যামিলির একটা ছোট বাচ্চাকে বাঁচানোর জন্য। তো নিঃস্বার্থ ভালোবাসা আসলে তাদের মধ্যে আছে। মানুষ তো স্বার্থ বুঝে পৃথিবীতে। তোমার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকারী জীব হচ্ছে মানুষ। যেহেতু তারা স্বার্থ বুঝে, জন্য তাদের ভালোবাসার সাথে স্বার্থ জড়িত হয়ে যায় ম্যাক্সিমাম সময়। কিন্তু এই অবলা জীবগুলো সেটা বুঝে না, তাই তারা সেটা করেও না। আচ্ছা, তারপরে আসো, আমরা মূল ভাবের কথা বলেছি অলরেডি। সাপটিকে মেরে ফেললো, কুকুরটি সাপের কামড় খায়। সাপের কামড়ের বিষক্রিয়া আক্রান্ত কুকুরটি পরবর্তী যন্ত্রণা সহ্য করতে না পেরে তার বাবা কুকুরটিকে গুলি করে মেরে ফেলেন। কুকুরের এই নিয়তি তার বালক চিত্তে বেদনা আর সঞ্চার করে। অর্থাৎ রাইটারের বাবাও এটা বলছিলেন যে যে কুকুরটা নিজের জীবনটাকে দিয়ে দিল আমার ছেলের জীবনটাকে বাঁচানোর জন্য, আমি কিনা তাকে নিজ হাতে গুলি করে মারলাম, এটাই হলো নিয়তি। অর্থাৎ এটাই তার ভাগ্য, এটাই তার কপাল, আমার ছেলেকে বাঁচাইলো আর আমার হাতে গুলি খায়া ও মারা গেল। আচ্ছা, তারপরে চলো আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্যাবলী নিয়ে কথা বলি, ব্যাখ্যামূলক অংশ। জগদল জায়গাটা হচ্ছে দিনাজপুরে, এটা উল্লেখ করে দিলাম। এটা তোমার যদি পরীক্ষায় দিয়ে দেয় যে রাইটার যে জায়গার কথা লিখেছেন স্মৃতিতে, এটা আসলে কোথাকার জায়গা, উত্তরে বলবো এটা হচ্ছে দিনাজপুরের জায়গা। এরপরে ম্যালেরিয়া, এটা হচ্ছে মশাবাহিত রোগ। আর তোমার সম্ভবত অ্যানোফিলিস বা কোনো একটা মশা আছে যার কারণে ম্যালেরিয়া হয়, আই এম নট শিওর। তবে ডেঙ্গুর কথা তো মনে আছে, এডিস ইজিপ্টাই, এই শয়তানের কারণে আমার ডেঙ্গু হয়েছিল, সুতরাং আমি এটা বলতে পারি না। আচ্ছা, ম্যালেরিয়া মশাবাহিত রোগ। এরপরে চাতাল মানে একচালা বিশিষ্ট ঘর, তোমাদের বলেছি, চাতাল একচালা বিশিষ্ট ঘর। কুইনাইন এক ধরনের ওষুধ। আর বেঙ্গল টাইগার এই নামটা হচ্ছে কুকুরের, যে কুকুরটা আহসান হাবিবকে বা শাহিনকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে গেল। এবার চলো আমরা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে একটু আলাপ করি। নিয়তি গল্পে উল্লিখিত কোন জ্বর নিয়মিত আসে? ম্যালেরিয়া, বাত জ্বর, টাইফয়েড, চিকুনগুনিয়া? আই গেস তখন চিকুনগুনিয়া বাংলাদেশে ছিল না, চিকুনগুনিয়া আফ্রিকান রোগ, অনেক পরে এটা বাংলাদেশে ঢুকছে। এটা আরেকটা নাম আছে, তোমরা জানো কিনা আমি জানি না। চিকুনগুনিয়ার একটা মজার নাম আছে এবং সেটা হচ্ছে ল্যাংড়া জ্বর। ঠিক আছে, চিকুনগুনিয়ার নাম হলো ল্যাংড়া জ্বর। চিকুনগুনিয়া হইলে মানুষ ল্যাংড়া হয়ে যায়, হাঁটতে পারে না। ঠিক আছে, ঘোরায় ঘোরায় হাঁটতে হয়। তার বড় প্রমাণ হচ্ছে আমি নিজে, আমার চিকুনগুনিয়া হয়েছিল এবং আমি ল্যাংড়া হয়ে গেছিলাম। বুঝছো, হাঁটুতে প্রচন্ড ব্যথা করতো, গোড়ালিতে, জয়েন্টে, কোমরে ব্যথা করতো। তো ওয়াশরুমে গিয়ে বসতে পারতাম না, সে কি যে মানে বিশ্রী অভিজ্ঞতা। ঠিক আছে, এবং পরে কি ব্যথার ওষুধ খেয়ে ভালো হয় না, ভিটামিনের ওষুধ দিয়েছিল একজন, ওটা খাওয়ার পর ব্যথা চলে গেছে। এটার সাথে একটা সম্পর্ক আছে নাকি? যাই হোক, তো গল্পে আমরা যে গল্পের কথা মানে যে জ্বরের কথা পড়েছি সেটা হচ্ছে ম্যালেরিয়া। এর মধ্যে ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়া দুটি মশাবাহিত, আর টাইফয়েড পানিবাহিত। বাত জ্বর কি কি বাহিত জানি না। নিয়তি গল্পের লেখক আনন্দ ও আতঙ্কে শিউরে উঠতেন কাঁপুনি দিয়ে জ্বর এলে, বনের বিচিত্র শব্দ শুনলে, ঘরে সাপ ঢুকলে, বনে বেড়াতে বের হলে। আচ্ছা, লেখক আনন্দ এবং আতঙ্ক দুটো মিলেই শিউরে উঠতেন। কেন শিউরে উঠতেন? বনের বিচিত্র শব্দ শুনলে। তুমি যদি জঙ্গলের কাছে থাকো, যেমন তোমরা যারা কম বেশি রিসোর্টে গেছো,
মানে গাজীপুরে কিছু রিসোর্ট আছে, তারপরে বা সিলেটে শ্রীমঙ্গলে প্রচুর রিসোর্ট আছে। ওখানে যদি যাও তাহলে দেখবা কিছু রিসোর্ট আছে একদম জঙ্গলে, হবিগঞ্জে, শ্রীমঙ্গলে, সিলেটে ওই অঞ্চলে, রাঙামাটিতেও অ্যাভেলেবল। একদম জঙ্গলে যে রিসোর্ট গুলো, ওখানে গেলে দেখবা যে খুব বিচিত্র সাউন্ড শুনবা জঙ্গলের ভিতর থেকে। বা বন যারা দেখছো, সাতছড়ি বনে গেলে হবিগঞ্জে দেখবা যে বাইরে থেকে তুমি বাঁদরের চিৎকার শুনতে পাবা। অনেক সময় দিনের বেলায় গেলে আমরা এক সময় মানে খুব চেষ্টা করছি বাঁদর দেখার, এবং দু একবার আমরা দেখতেও পাইছি জঙ্গলের ভিতরে। তো সন্ধ্যার পরে খুব বিচিত্র সাউন্ড আসে প্রাণীদের, সেজন্য এটা হবে তোমার বিচিত্র বনের বিচিত্র শব্দ শুনবে। ভারতে এক মহিলার মুরগির ঘরে সন্ধ্যায় ছোট একটা চিতাবাঘ ঢুকে পড়ে। মুরগিদের হইচই শুনে মহিলা টর্চ লাইট ঘরে ধরলে বাঘের দুটি চোখ লাইটের আলো জল জল করে ওঠে। কিছু বোঝার আগে চিতাবাঘ এক লাফে মহিলার ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। পাশেই ছিল মহিলার পোশাক কুকুর, সে দ্রুত বাঘকে ধরে ফেলে এবং ঘাড় মটকে বাঘকে হত্যা করে। ওয়াও! কুকুর তো ব্যাপক, বেঙ্গল টাইগার। উদ্দীপকের পোষা কুকুর নিয়তি গল্পের যে চরিত্রের প্রতিনিধি তা হলো বেঙ্গল টাইগার। ময়মনসিংহ বোর্ড 2020-এর প্রশ্ন এটা। ছেলের জীবন রক্ষা করলেও লেখকের বাবা কুকুরটিকে মেরে ফেললেন কারণ তিনি কুকুরটির কষ্ট লাঘব করতে চেয়েছিলেন। হ্যাঁ, কুকুরটির দুর্দশা সইতে পারছিলেন না, এটাও ঠিক। অতি নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন না, উনি তো কুকুরটিকে আসলে হত্যা করার জন্য গুলি চালাননি। কুকুরটার কষ্ট তিনি লাঘব করতে চাইছিলেন, কারণ ধীরে ধীরে একটু একটু করে এত কষ্ট করে মরে যাওয়ার থেকে একবারে মরে যাওয়া ভালো। কারণ গুলি খায় মরলে তো টাইম লাগে কম। পৃথিবীতে যত টাইপের মৃত্যু আছে, সব থেকে কম সময়ে যে মৃত্যুটা হয় সেটা হচ্ছে গুলির মৃত্যু। তাই না? এই জন্য এটা বলছে যে গুলি করে তাকে মেরে দেওয়া হয়েছিল। কুকুরটির কষ্ট লাঘব করতে চেয়েছিলেন, কুকুরটির দুর্দশা সইতে পারছিলেন না। 1 এবং 2 হচ্ছে এখানে উত্তর, এই 1 এবং 2। তক্ষক শব্দের অর্থ কি? টিকটিকি পাখি, এক ধরনের বিষাক্ত কীট, এক ধরনের বিষধর সাপ। আচ্ছা, দেখো এই প্রশ্নের উত্তর এখানে আছে, তবে আমি এই প্রশ্নটার সাথে একমত নই। একমত নই এই কারণে উত্তর নিতে হবে এটা এক ধরনের বিষধর সাপ। কিন্তু তক্ষক আসলে সাপ না, তক্ষক হচ্ছে সরীসৃপ। উম, এখন সাপও তো সরীসৃপ, কিন্তু কোন টাইপের সরীসৃপ? তক্ষক একটা গিরগিটির মতো। হ্যাঁ, তক্ষক অনেকটা গিরগিটির মতো। তোমরা টিকটিকি, গিরগিটি তো একই জাতীয় প্রাণী, তাই না? সবগুলোরই ঠ্যাং আছে, মাথা আছে, লেজ আছে, এরকম এরকম করে চলে। তক্ষক এরকমই। গিরগির এক রক্ত চোষ একটা গিরগিটি আছে না, দেখছো না তোমরা? ওরকম আর কি তক্ষক। এটা গাছে থাকে, বাঁশঝাড়ে থাকে, কোঠরের মধ্যে থাকে। এটা বিষধর, দ্যাটস ট্রু। ইটস নট এ স্নেক। এটা সাপ না, সাপের মতো না। টিকটিকির গঠন যেমন, তক্ষকের গঠন এমন। গায়ের কালার ভিন্ন, সাইজ বড় হয়, তারপরে উপরে তোমার ফোটা 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 থাকে বিভিন্ন কালারের। মানে এটা একটু সুন্দরও বটে, আবার একটু তোমার ভয়ঙ্করও বটে তক্ষকটা। এই জন্য বিষধর সাপ, এই সাপ কথাটা আসলে মেনে না যাচ্ছে না। বিষধর প্রাণী বললে হইতো, বা এক ধরনের এরকম বললে হইতো। ইটস নট এ স্নেক। তুমি চাইলে এখন তক্ষক উইকি করে দেখতে পারো তক্ষক, তাহলে বুঝতে পারবা তক্ষক আসলে কি। নিয়তি গল্পে মহারাজার বাড়িতে ছাপাখানার ব্যবস্থা করেছিলেন কেন? বই ছাপাতে, কর্মসংস্থান করতে, দাপ্তরিক কাজের জন্য, দাওয়াতের পত্র ছাপাতে। ইন্টারেস্টিং প্রশ্ন। উনি মূলত দাওয়াতের পত্র ছাপানোর জন্য ছাপাখানার ব্যবস্থা করেছিলেন। রাজা অনেক শৌখিন মানুষ আর কি, মানুষকে যে ইনভাইট করবেন না, এই ইনভাইট করার জন্য উনি আস্ত ছাপাখানা তৈরি করছিলেন। মানে কাউকে লিখে পাঠাবেন না, বা তোমার হচ্ছে লোক মারফত দাওয়াত দিবেন শুধু এটুকু না, দাওয়াতের পত্রকে ছেপে পাঠাবেন। তখনকার একজন রাজা, ওনার রুচির লেভেলটা একটু চিন্তা করো, তাই না? তো দাওয়াতের পত্র ছাপানোর জন্য এটা করেছিলেন উনি। বেঙ্গল টাইগারকে খানদানি বলা হয়েছিল কেন? স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য, আদব কায়দার জন্য, বয়স হওয়ার জন্য, সুন্দর চেহারার জন্য। আচ্ছা, খানদানি বলার মূল কারণ যেটা, সেটা হচ্ছে তোমার এখান থেকে যদি উত্তর নিতে হয় তাহলে আদব কায়দাটা ভালো উত্তর, সুন্দর চেহারার কথা ওখানে কোথাও আসেনি। অর্থাৎ ওরে বললে সে খাবে, না বললে সে খাবে না, আদেশ করলে সে খাবে, তাই না? এবং নিজের মধ্যে খুব একটা স্বাতন্ত্র ভাব ছিল আর কি। সো ভালো উত্তর হচ্ছে আদব কায়দার জন্য তারে খানদানি বলা হয়েছিল। সুন্দর চেহারার জন্য কাছাকাছি উত্তর, আমার মনে হয় না এটা ভালো উত্তর।
সো আদব কায়দার কথাটাই ভালো, কারণ সে নিজে থেকে খাবার নষ্ট করতো না, চুপচাপ বসে থাকতো, খাবার মেখে দিতে হইতো এবং বলতে হইতো যে খাও, তারপরে সে খাইতো। সো তার একটা কোড অফ ডিসিপ্লিন ছিল, রাইট? কামালের প্রিয় কবুতর রাজা ফিরে এলে সে আনন্দে টকবক করতে থাকে। রাজার জন্য নূপুর কিনে আনবে, সুন্দর বাসা তৈরি করবে, এ কথা ভাবতে ভাবতে সে রাতে ঘুমিয়ে যায়। চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙলে দৌড়ে গিয়ে দেখে উঠোনে ছোপ ছোপ রক্ত আর পালক। তার রাজা কোথাও নেই। বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। এটা তো কপি পেস্ট করা উদ্দীপক। এটা হচ্ছে এস ওয়াজেদ আলীর রাজা নামে একটা গল্প। এস ওয়াজেদ আলী। তোমরা সিক্সে বা সেভেনে একটা গল্প পড়েছো না, মোটর যুগে রাঁচি সফর? বাংলা প্রথম পত্র বইতে একটা গল্প আছে, মোটর যুগে রাঁচি সফর। রাঁচি হচ্ছে পশ্চিমবঙ্গের পরে ভারতের একটা রাজ্য আছে নাম ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের রাজধানীর নাম হচ্ছে রাঁচি। মহেন্দ্র সিং ধোনি যে শহরে বড় হয়েছে ওরা এটাকে রাঞ্চি বলে। উপরে চন্দ্রবিন্দু আছে তো রাঁচি, তো চন্দ্রবিন্দুর জন্য একটা এন আসে, ওরা বলে রাঞ্চি। এই রাঁচি সফর যিনি লিখেছেন এস ওয়াজেদ আলী, এই এস ওয়াজেদ আলীর একটা গল্প আছে, নাম হচ্ছে রাজা। এটা ক্লাস এইটে এক সময় ছিল আমাদের সময়। ওখানে এই রাজা একটা কবুতরের নাম, এবং এটা নিয়ে স্টোরিটা আর কি। রাজা এক সময় মারা যায়, তাকে খাটাসে খেয়ে ফেলে। খাটাস হচ্ছে এক ধরনের প্রাণী, বিড়াল থেকে কিছুটা বড়। হ্যাঁ, এরা হচ্ছে তোমার ইয়ে করে ফেলে, মুরগি, কবুতর এদেরকে খেয়ে ফেলে। ওই কাহিনী এখানে একটু কপি পেস্ট করে মেরে দিছে। হ্যাঁ, উদ্দীপকের রাজা নিয়তি গল্পের যে চরিত্রের প্রতিনিধি তা হলো কেউটে সাপ, বেঙ্গল টাইগার, তক্ষক, দৈত্য। আচ্ছা, চিৎকার চেঁচামেচিতে ঘুম বাংলা দৌড়ে গিয়ে উঠানে দেখে ছোপ ছোপ রক্ত আর পালক। তার রাজা কোথাও নেই, মানে রাজা আলটিমেটলি মারা গেছে, তাই না? রাজাকে মেরে ফেলা হয়েছে আর কি। উম, উদ্দীপকের রাজা নিয়তি গল্পের যে চরিত্রের প্রতিনিধি, কেউটে সাপ। কারণ ওই কেউটে সাপটাকে তো মেরে ফেলছিল কুকুরটা, তাই না? আর এখানেও রাজাকে মেরে ফেলছে হয়তো অন্য কোনো প্রাণী, সেই অর্থে। এরপর হুমায়ুন আহমেদের জন্ম কত সালে? বাংলা সাহিত্যের কিংবদন্তি রাইটার হুমায়ুন আহমেদের জন্ম এখানে বলা আছে 1945, 1946, 47, 48। ওনার জন্ম 1948 সালে। হুমায়ুন আহমেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? নেত্রকোনা। নিচের কোনটি হুমায়ুন আহমেদ নির্মিত চলচ্চিত্র? আগুনের পরশমণি, আজ রবিবার, জন্ম জয়ন্তী, কোথাও কেউ নেই। আচ্ছা, দেখো, আগুনের পরশমণি একটা চলচ্চিত্র বা এর একটা সিনেমা, আমার যদি ভুল না হয় 1996 সালের ছবি। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক। অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, তারপরে আবুল হায়াত, তারপরে হচ্ছে বিপাশা হায়াত, আবুল হায়াতের মেয়ে, তারপরে ডলি জোহর, আর কাজের মেয়ে চরিত্রে একটা মেয়ে আছে, তাকে আমি চিনি। উম, নামটা এখন মনে করতে পারছি না। নাটক করে মোটামুটি রেগুলার, বৃন্দাবন দাসের অনেক নাটকে আছে এরা। তাহলে আগুনের পরশমণি ওনার একটা চলচ্চিত্র। কোথাও কেউ নেই, এটা হুমায়ুন আহমেদের প্রথমত একটা উপন্যাস, দ্বিতীয়ত ওনার বানানো একটা নাটক। কোথাও কেউ নেই বাংলা সাহিত্যে, সরি, বাংলাদেশের নাটকের ইতিহাসে এখন পর্যন্ত সব থেকে পপুলার নাটকের নাম হচ্ছে কোথাও কেউ নেই। তোমরা হয়তো এটা জানো না এটার কথা, বড়দের জিজ্ঞাসা করবে বাসায়। এটা যখন প্রচার হতো তখন এটার যে ক্যারেক্টার বাকের ভাই, এই বাকের ভাই ক্যারেক্টার এত বেশি পপুলার ছিল, বাকের ভাই চরিত্র করেছিলেন আসাদুজ্জামান নূর। আসাদুজ্জামান নূরের ওই অভিনয় এবং ওই ক্যারেক্টার এত জনপ্রিয় ছিল যে নাটকের এক পর্যায়ে বাকের ভাই খুনের মামলায় ফেঁসে যায়, মিথ্যা খুনের মামলায়। উনি কিন্তু ভিলেন, পুরা নাটকে উনি একটা গুন্ডা, কিন্তু উনি পজিটিভ গুন্ডা আর কি, ভালো মানুষের পক্ষে গুন্ডামি করে, ভালো মানুষ, ওই অর্থে গুন্ডা। তো তাকে এক সময় ফাঁসায় দেয়া হয়। খুনটা করে হচ্ছে মাহফুজ, আমাদের এই নাটকে এখন যে মাহফুজ আছে সেই মাহফুজ। কদিন আগে যে প্রহেলিকা সিনেমা আসলো, উনি তখন ওখানে উনি হলো ছেঁচড়া গুন্ডা আর কি, তার নাম সম্ভবত মতি। এই মতির খুনে ফেঁসে যায় বাকের ভাই, এবং বাকের ভাইয়ের এক সময় ফাঁসির আদেশ হয়। ফাঁসির আদেশ হইলে বাকের ভাইয়ের ফাঁসি হয়েও যায়। তো বাকের ভাইয়ের জন্য ফাঁসি না হয়, এই জন্য ঢাকায় তখন মিছিল হয়েছিল। ইউ ক্যান্ট বিলিভ ইট। খুব অবাক লাগতেছে না বিষয়গুলো, যে একটা নাটকের একটা ক্যারেক্টারের ফাঁসি হবে, তার জন্য এরকম। হ্যাঁ, বাকের ভাই চরিত্র এত জনপ্রিয় ছিল, মানুষেরা এত পছন্দ করে ফেলছিল যে ঢাকায় মিছিল হয়েছে
যে বাকের ভাইয়ের ফাঁসি যেন না হয়, বাকের ভাইয়ের ফাঁসি যেন বন্ধ করা হয়। তারপরে হুমায়ুন আহমেদকে লোকজন ফোনে হুমকি দিছে যে মেরে ফেলাবো একদম যদি বাকের ভাইয়ের ফাঁসি হয়। ঠিক আছে। তারপরে বাকের ভাইয়ের ফাঁসি হয়েছে যার সাক্ষীতে, যার সাক্ষ্য দেওয়ার কারণে আর কি। বাকের ভাইয়ের কাছের সঙ্গী বদি আব্দুল কাদের কদিন আগে মারা গেছেন, 1 বছর আগে। এই বদির ফাঁসিতে মারা গেছে, বাকের ভাইয়ের ফাঁসি হয় আর কি বদির সাক্ষীর কারণে। বদির আবার স্ত্রী সন্তানকে আটকায় রাখা, তাকে দিয়ে মিথ্যা সাক্ষী দেওয়ানো হয়। যা হোক, এই বদির কাছে তোমার হচ্ছে চিঠি আসে যে তুমি তো সাক্ষী দিছো, তোমারও মেরে দিব, কিন্তু কোনো কথা নাই। এবার সব থেকে অবাক করার মতো কথাগুলো তোমাকে বলি, ভালো মতো শুনবা। এটার লাস্ট এপিসোড প্রচারিত হবে এই জন্য, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছে জ্যোতি বসু, আমাদের মানিকগঞ্জে ওনার পূর্বপুরুষের বাড়ি। এই জ্যোতি বসু ওই দিন তার মিটিং তাড়াতাড়ি শেষ করে বাসায় ফিরছেন কেন? আজকে কোথাও কেউ নেই, এর শেষ পর্ব প্রচারিত হবে। So, মুখ্যমন্ত্রী সভা শেষ করে চলে গেছে নাটক দেখবে তাই। কিছু বুঝতে পারতেছো নাটকের ক্রেজ লেভেলটা কি? তখন বিটিভি পশ্চিমবঙ্গে দেখাইতো, এখন তো দেখায় না। ওই রকমের লেভেল ছিল এই নাটকটার। বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা আর দ্বিতীয়টা ঘটে নাই, যে বাকের ভাইয়ের ফাঁসি এমন কাঁপাই দিছিল। এবার শেষের অবাক করার খবরটা পরে দিতেছি, এবার শোনো। বাকের ভাইয়ের ফাঁসির পরে কুলখানি হয়েছিল, চল্লিশা বুঝো তো তোমরা? কুলখানি বা চল্লিশার আয়োজন করা হয়েছিল। বাকের ভাইয়ের যে ফ্যান বেস ছিল যেটা, এই ফ্যান বেস এত বিশাল ছিল যারা চল্লিশার আয়োজন করছিল বাকের ভাইয়ের জন্য। কদিন আগে আমি দেখলাম ওই অনুষ্ঠানটা ইউটিউবে, যে বদি বা আব্দুল কাদের তখনও মারা যাননি। ওই নাটকের যারা কলা কৌশলী লুৎফর রহমান জর্জ, সুবর্ণা মুস্তফা, তারপরে এই যে আসাদুজ্জামান নূর, বাকের ভাই, হম, ওনাদের নিয়েছিল এই ফাংশনটা। ওখানে ওই কুলখানির একটা কপি নিয়ে আসছিলেন আব্দুল কাদের। তা তাকেও দাওয়াত দেওয়া হয়েছিল ওই জায়গায় যে তুমিও এখানে ইনভাইটেড, তুমি আইসো। ঠিক আছে, তোমার সাক্ষীতে বাকের ভাই মারা গেছে। বুঝতে পারছো কথাগুলো? এবং মানে অনেক স্মৃতি উনি এখানে শেয়ার করছেন ওনারা সবাই। ওই নাটকের এত ক্রেজ ছিল বাংলাদেশ, এটা তোমার 93-94 দিকের কথা। আশা করি কিছু বুঝাইতে পারছি, কোথাও কেউ নেই আসলে কি জিনিস। এরপরে আজ রবিবার, এটাও একটা নাটক। এটা তোমার ড্রামাটিক কমেডি বলতে পারো। আজ রবিবার, কোথাও কেউ নেই তো আসলে কমেডি না, খুব সিরিয়াস নাটক। তবে খুব হালকা হিউমার আছে, অসাধারণ সুন্দর হিউমার, একদম মুগ্ধ হয়ে যাবা। তো আমার কাছে আজ রবিবার দারুণ লাগছে, দেখতে পারো তোমরা এটা। অসাধারণ নাটক। এখানে তোমার হচ্ছে আলী যাকের, আসাদুজ্জামান নূর, সব জায়গায় উনি আর থাকেন আর কি হুমায়ুন আহমেদের নাটকে। তারপরে আবুল হায়াত, এখানেও সুবর্ণা মুস্তাফা আছেন। এরপরে এখানে আছেন হচ্ছে শাওন, শিলা আহমেদ, ফারুক, অনেক মানুষ। দেখবা চাইলে তোমরা, এগুলো দেখতে পারো। এবং এগুলো আমাদের বড় ধরনের অ্যাসেট। জন্ম জয়ন্তী এটাও না। তাহলে সিনেমা হচ্ছে এখানে একমাত্র আগুনের পরশমণি। এটা হুমায়ুন আহমেদ নির্মিত চলচ্চিত্র, আমরা উত্তর নিয়ে নিলাম এটা। তারপরে নিয়তি গল্পের লেখকের বাবার মতে মহারাজের রুচির প্রশংসা ছিল কেন? খেয়াল করো। নিয়তি গল্পের লেখকের বাবার মতে মহারাজার রুচির রুচি প্রশংসনীয় ছিল কারণ হচ্ছে বিচিত্র বই, সুন্দর সুদৃশ্য বাগান, তারপরে খানদানি কুকুর পোষার কারণে, সুরম্য অট্টালিকা থাকার কারণে। তো এখান থেকে যদি উত্তর নিতে হয় তাহলে বিচিত্র ধরনের বইয়ের একটা কালেকশন ছিল তার, এটা উত্তর হবে। প্রচুর বই ছিল তার। আনন্দ এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম। নৈতিকভাবে লেখক একথা কেন বলেছিলেন? চিতাবাঘ শিকারের কারণে, বন থেকে বিচিত্র শব্দ আসতো বলে, বাড়ির চারপাশে সাপ ছিল বলে, ম্যালেরিয়া হওয়ার ভয়ে, আতঙ্ক এবং আনন্দে উনি শিউরে উঠতেন। বন থেকে বিচিত্র শব্দ আসতো। নৈতিকভাবে লেখক পড়াশোনার বিষয়টিকে কি বলে আখ্যায়িত করেছিলেন? এটাকে বলেছিলেন যন্ত্রণা। নৈতিকভাবে কিছুতেই বাড়ি ছেড়ে যেতে চায়নি কে? বেঙ্গল টাইগার, তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া সম্ভব হয় নাই। রাজা ফিরে এলে আনন্দের আর সীমা রইল না আমার, তার জন্য উপর কিনে আনবো, নতুন বাসা তৈরি করবো, তারপর রাজা মারা গেল। আচ্ছা, উদ্দীপকের রাজার সাথে নিয়তি গল্পের কার মিল আছে উদ্দীপকের রাজার সাথে? উম আচ্ছা, এখন দেখো তো, বেঙ্গল টাইগার, চিতাবাঘ, লেখকের বাবা মহারাজ, এ তো আরেক ফেসাদ বাদায় দিল। এখানে রাজার সাথে মিল তো, কেউ সাহেব না থাকলে তো বেঙ্গল টাইগারের কথা নিতে হবে। এই অর্থে বেঙ্গল টাইগারও মারা গেছে, রাজাও মারা গেছে।
কিন্তু কোন প্রসেসে মারা গেছে, আরেকজনের হাতে মারা গেছে সেটা ধরলে তো কেউটের কথা আসতো, কিন্তু টাইগারের কথা আসছে। আমরা মনে হয় এর আগে আরেকটা কোশ্চেনে কেউটে নিতে হয়েছিল না? উদ্দীপকের রাজা গল্পের যে চরিত্রের প্রতিনিধি, বিষ্ণু দৃষ্টি তাকিয়ে থাকে সেদিকে। এখন উদ্দীপকের রাজা নিয়তি গল্পের যে চরিত্রের প্রতিনিধি, এখান থেকে যদি আমরা যদি এটার উত্তর নিই, এখান থেকে কেউটে সাপ নিলাম কোন অর্থে নিলাম? আচ্ছা দাঁড়াও একটু ম্যানেজ করে দেই, উত্তরটাকে একসাথে নিয়ে যাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে তোমাদের, না? কামালের আহ প্রিয় গল্প তোমার কবুতর রাজা ফিরে এলে সে আনন্দে টগবগ করতে থাকে। ওকে। রাজার জন্য নূপুর কিনে আনবে, সুন্দর বাসা তৈরি করবে, তারপরে তোমার হচ্ছে মানে অনেক ধরনের উত্তেজনা, তার মধ্যে একটা বড় রকমের এক্সাইটমেন্ট। আমরা এক কাজ করি, আমরা দুই জায়গাতে বেঙ্গল টাইগার নিয়ে নিই, যাও, সেটাই বেটার। এখানে একটা কথা আছে, তুমি চাইলে এটাকে, যেহেতু এখানে তোমার দেখো আহ সকাল উঠে গিয়ে দেখে চারদিকে ছোপ ছোপ রক্ত আর পালক, রাজা কোথাও নেই। তাহলে রাজার পালক, রাজাকে হত্যা করা হয়েছে। বেঙ্গল টাইগারকেও তো হত্যা করা হয়েছে, সাপের কামড়ে সে মারা গেছে, কিন্তু সেও তো সাপকে মেরে ফেলছে। সো দুটো যদি অপশনে থাকে পাশাপাশি, তাহলে কেউ যেটা নেওয়া বেশি যুক্তিযুক্ত, না থাকলে বেঙ্গল টাইগার নেই যুক্তিযুক্ত। উদ্দীপকের লেখক এবং নিয়তিক লেখকের মধ্যে কোথায় মিল আছে? পোষা প্রাণীর জন্য ঘর বানানো, পোষা প্রাণীর উপর নির্ভরশীলতা, পোষা প্রাণীর প্রতি ভালোবাসা, তারপরে জঙ্গলের কাছে বসবাস করা। আচ্ছা, পোষা প্রাণীর প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে মিল। মহারাজার বাড়িতে মিনি ছাপাখানা ছিল কেন? দাওয়াতের চিঠির জন্য। নিয়তি গল্পের ঝিমুত হচ্ছে বেঙ্গল টাইগার। এরপরে তোমার হচ্ছে নিয়তি গল্পে সাপ দেখে কানন্দের সীমা ছিল না, শাহিন, শেফন আর বোন। নিয়তি গল্পে শাহিনের জীবন কে বাঁচিয়েছিল? বেঙ্গল টাইগার বাঁচিয়েছিল তার জীবন। এরপরে হচ্ছে তোমার চাতাল শব্দের অর্থ কি? চাতাল শব্দের অর্থ এখান থেকে যদি মন্দির, উঠান, ছাদ, কার্নিশ, এখান থেকে যদি নিতে হয়, এখান থেকে নিতে হবে হচ্ছে উঠান। কিন্তু চাতাল মাতালের আবার চাতাল, এটা কথা আছে। এখান থেকে উঠান, বাট চাতাল মানে একচালা ছোট্ট ঘর আর কি, উঠানের কোণারে বা এরকম। বেলাদের বাড়িতে ঘরও হয়, আবার আমরা বলি চাতালে ধান ধান শুকাইতে দিছে, উঠান বা ওপেন জায়গা, দুই রকমের ব্যবহারই আছে। বেলাদের বাড়িতে মধ্যনামে বিড়ালটি অনেক বছর ধরে বাস করছে। বাড়ির সকলের বেশ আদরের ছিল বিড়ালটি, কিছুদিন আগে বৃদ্ধ বিড়ালটি মারা যায়। আচ্ছা, এখানে যদি সাদৃশ্য খুঁজতে হয় তাহলে তোমার ওই কুকুরের সাথে নিশ্চয় মানুষের মমতা পাওয়া, মানুষের বয়সের ভারে কাবু হওয়া, নিয়তির নিষ্ঠুরতার শিকার হওয়া, তাহলে এটাকে তো নেওয়া যাচ্ছে না। বিড়ালটা সিম্পলি এমনিতেই মারা গেছে, সো 1 এবং 2 হবে এখানে উত্তর। মহারাজার বাড়িতে বিদ্যুতের উৎস কি ছিল? সোলার প্যানেল, জেনারেটর, বায়োগ্যাস, ব্যাটারি। অর্থাৎ মহারাজা কিসের দ্বারা তোমার কারেন্টের ব্যবস্থা করত? এটা হচ্ছে তোমার জেনারেটরের মাধ্যমে। হুমায়ুন আহমেদের মায়ের নাম কি? আয়েশা ফয়েজ। হুমায়ুনের মায়ের নাম আয়েশা ফয়েজ। নিয়তি গল্পের লেখকের মনে গভীর ছাপ ফেলেছিল কোনটি? বেঙ্গল টাইগার। রাহাতের অনেকগুলো পোষা মুরগি ছিল, একে একে সবগুলো মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়। তাদের কষ্ট সহ্য করতে না পেরে রাহাত তাদের জবাই করে ফেলে। এখন রাহাতের সাথে নিয়তি গল্পের সাদৃশ্যপূর্ণ চরিত্র অবশ্যই লেখকের বাবা। কষ্ট সহ্য করতে না পারে তাদেরকে জবাই করে মেরে ফেলছে। নিয়তি গল্পের লেখক কখন তার বাবার সাথে বনে বেড়াতে যেতেন? সকালবেলা, বিকালবেলা, সন্ধ্যায়, রাতে? বিকালবেলা। বেঙ্গল টাইগার এবং কেউটে সাপের মধ্যে সংঘর্ষ ঘটেছিল। আচ্ছা, কখন ঘটছিল? বিকালবেলা ঘটছিল নাকি সন্ধ্যায় নাকি ভোরে নাকি রাতে? ভোরে, সকালবেলা। নিয়তি গল্পটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? আমার ছেলেবেলা। নিয়তি গল্পের তালাবদ্ধ ঘরগুলোতে কি ছিল? বই, ভূত, আসবাবপত্র, কুকুর।
তালাবদ্ধ ঘরে উনি আসলে বই রাখছিলেন, তাই না? উনি উচ্চ রুচির মানুষ ছিলেন এবং প্রচুর বই, বিচিত্র ধরনের বইয়ের একটা কালেকশন ছিল তার কাছে। সো তালাবদ্ধ করে ওনার ছিল হচ্ছে প্রচুর আসবাব, আসবাব এবং তার মধ্যে বই। সো উত্তর আমরা প্রথমত নিব হচ্ছে আসবাব। হুমায়ুন আহমেদ রচিত গ্রন্থ সংখ্যা কত? প্রায় 2 শতাধিক, প্রায় 3 শতাধিক, প্রায় 4 শতাধিক, প্রায় 5 শতাধিক। উনি প্রচুর লিখেছেন, প্রায় 2 শতাধিক, 200-র বেশি বই আছে ওনার, 2 শতাধিক, হ্যাঁ। হুমায়ুন আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন? 2012 সালে জুলাই মাসে মারা যান উনি। 12 জুলাই মনে হয়। বেঙ্গল টাইগারের আদব কায়দা ভালো, বয়সের ভারে সে কাবু, সারাদিন বাইরে সামনে হাঁটাহাঁটি করে। না, সে খুব একটা হাঁটাহাঁটি করে না, এটা আমরা পাইনি। আদব কায়দা বলছে দেখছিলাম আমরা ভালো, এবং বয়সের ভারে সে বেশ কাবু ছিল। সে জায়গা থেকে আমরা 1 এবং 2 নিব। এরপরে সৃজনশীল জ্ঞানমূলক প্রশ্ন। কোন জায়গায় লেখকের শৈশবের অদ্ভুত স্বপ্নময় দিনগুলো কেটেছে? দিনাজপুরের জগদলে কেটেছে। মহারাজার পোষা কুকুরটির নাম কি ছিল? বেঙ্গল টাইগার। নেওতি কবির লেখক প্রতি রবিবার কত গ্রেন করে কুইনাইন খেতেন? 5 গ্রেন করে কুইনাইন খেতেন, 5। এটা কোন একটা একক পরিমাণ। মহারাজা বা ইলেকট্রিসিটির উৎস কি ছিল? ইলেকট্রিসিটির উৎস ছিল হচ্ছে জেনারেটর। তারপরে অনুধাবনমূলক প্রশ্ন। বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির চেষ্টা করছেন। চেষ্টা ভয়ঙ্কর বলার কারণ কি? জঙ্গল ছিল তাই, তাই না? বিচিত্র প্রাণীর বসবাস ছিল জঙ্গল এবং তিনি সেখান থেকে যেতে চাচ্ছিলেন। মহারাজার পোষা কুকুরটিকে খানদানি বলা হয়েছিল আদব কায়দার জন্য, কথা শুনতো, তাই না? রাজার বাড়ির কুকুর তো রাজার মতোই হবে, তাই না? রাজার বাড়ি যেহেতু, রাজার বাড়ির কুকুর রাজার মতোই হবে। নৈতিকভাবে মুক্তির মহানন্দ বলতে কি বোঝানো হয়েছে? বইটই আর পড়া লাগবে না, স্কুলে যাওয়া লাগবে না। বিশাল একটা অবস্থা, ম্যালেরিয়া জ্বর হয়েছে, ম্যালেরিয়া জ্বর হইলে পড়াশোনা বন্ধ, এখান থেকে যন্ত্রণা আর নেওয়া লাগবে না, শুয়ে থাকো কাঁথা গায়ে দিয়া। ব্যাপারটার মধ্যে একটা জোশ ভাব আছে। নৈতিক গল্পে লেখকের মন ভেঙে গিয়েছিল কেন? নিয়তি গল্পে লেখকের মন ভেঙে গিয়েছিল কেন? মন ভাঙার কারণ কি? সেখান থেকে বদলি হবে, বা তোমার হচ্ছে জায়গার প্রতি যদি বিরহ তৈরি হয়। হুম। সুতরাং লেখকের মন ভাঙা তো স্বাভাবিক, তাই না? তারপরে হচ্ছে তোমার সৃজনশীল প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আলী আব্বাসের প্রিয় ঘোড়া দুলকি। এর নাম ডাক বহুদূর পর্যন্ত বিস্তৃত। তা একে নিজের সম্পদে পরিণত করার আগ্রহ অনেকেরই। আব্বাস একদা দুলকিকে নিয়ে শিকারে যায় গভীর বনে। এ সুযোগে দস্যুরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলে, মৃত্যু নিশ্চিত জেনেও সে দৌড়ে আসে দুলকির কাছে। মনিবের জীবন বাঁচাতে দুলকি তাকে নিয়ে জীবনপণ দৌড় শুরু করে। দস্যুরা তার পেছনে পেছনে ছড়ে, গড়জড়ে তাদের বন্দুক। মনিবকে নিয়ে নিরাপদে ফিরে এলেও গুলিবিদ্ধ দুলকি অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে। আচ্ছা, অধিপক্ষের দুলকি এবং নিহত বেঙ্গল টাইগারের মধ্যকার সাদৃশ্যের দিক। দুজনেই তাদের মালিকের জন্য, মনিবের জন্য জীবন দিয়ে দিছে, এটাই সাদৃশ্য। প্রাণীর প্রতি মমত্ববোধ থাকলেও উদ্দীপকের আলী আব্বাস ও নিয়তি গল্পের লেখকের বাবার দৃষ্টিভঙ্গি ছিল ভিন্ন। মন্তব্যটি বিশ্লেষণ করো। হ্যাঁ, আলী আব্বাসেরও তোমার দুলকির প্রতি মহব্বত ছিল, লেখকের বাবারও বেঙ্গল টাইগারের প্রতি মহব্বত ছিল, তবে দৃষ্টিভঙ্গি ভিন্ন ছিল। কেন? কারণ আলী আব্বাস আক্রান্ত হয়েছে, সেখান থেকে দুলকি তাকে বাঁচাইতে দৌড় দিছে এবং গুলিবিদ্ধ হয়ে দুলকি নিজেই মারা গেছে অটো। আর গল্পে আমরা দেখি কুকুরটা সাপের কামড়ে আক্রান্ত হয় এবং কুকুরটাকে পরবর্তীতে কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য কুকুরটা কোন রকমে খুব কষ্ট ভোগ করতেছিল আর কি কুকুরটা। তো উম, তার গায়ের মাংস খসে পড়তেছিল, গায়ে পচন ধরছিল, লোমটোম খসে পড়ছিল। তার কষ্ট সহ্য করতে না পেরে বাবা তাকে গুলি করে মেরে দিছিলেন, লেখকের বাবা। সো লেখকের বাবা চাচ্ছিলেন যে সে যেন কষ্ট করে না মরে, আর যেন কষ্ট না হয়। সো দুজনের দৃষ্টিভঙ্গি অবশ্যই ভিন্ন, আলাদা। ছোট্ট কুকুরছানা হাচিকো। হাচিকোর কাহিনী প্রভুভক্ত তার উদাহরণ হিসেবে ইতিহাসে অমর হয়ে রয়েছে। প্রফেসর প্রতিদিন ট্রেনে বিশ্ববিদ্যালয়ে যেতেন এবং দিন শেষে স্টেশনে হাচিকো তার জন্য অপেক্ষা করত, এবং প্রফেসর ফিরে এলে তাকে নিয়ে বাড়ি ফিরত। একদিন ক্লাস নেবার সময় প্রফেসর মারা যান এবং তার আর বাড়ি ফেরা হয়ে ওঠে না। পরবর্তী 9 বছর হাচিকো তার জন্য স্টেশনে অপেক্ষা করে। ওই স্টেশনে হাচিকোর মৃত্যু হয়। ওরে বাপরে, কত বড় কাহিনী! উদ্দীপকের নিয়তিক গল্পের সাথে কিভাবে উদ্দীপকটি সম্পর্কযুক্ত ব্যাখ্যা করো। প্রাণীর প্রতি ভালোবাসা, পোষা প্রাণীর ও মনিবের ভালোবাসা, বা আমরা পোষা প্রাণীর, আমরা সহজ করে ফেলি কথাটাকে।
মনিবের প্রতি পোষা প্রাণীর ভালোবাসার দিক থেকে এটা সম্পর্কযুক্ত। ওকে। উদ্দীপকটি নিয়তি গল্পের সমগ্র ভাব ধারণ করে কি না? সমগ্র ভাব ধারণ করে না। এখানে একজন প্রফেসরের সাথে কুকুরের যে ভালোবাসার সম্পর্ক, প্রফেসর কতটা ভালোবাসতেন কুকুরকে, এবং কুকুরটা প্রফেসরের জন্য কিভাবে অপেক্ষা করছে, জীবন দিয়ে দিছে, শুধু ভালোবাসার গল্পটাই আছে। আর নিয়তি গল্পে আরো কিছু আছে। এখানে আমরা কি দেখব? এখানেও আমরা দেখব হচ্ছে তোমার প্রকৃতি, তাই না? পরিবারের কথা দেখব, একজন মহারাজার কথা আছে, এবং অবশেষে আমরা দেখব কুকুরটার আত্মত্যাগের কথা। সো সমগ্র ভাবের কথা আসে না, একটু ভিন্নতায় আছে। আর কুকুরটা এখানে যেভাবে মারা গেছিল উদ্দীপকে, আর গল্পের কুকুরটা মারা যাওয়ার মধ্যে প্রসেসটা ভিন্ন। সো সমগ্র ভাব আসলে আসে না। পলাশদের পলাশদের লালু নামে একটা ঘোড়া ছিল। হঠাৎ লালু পাগলাটে আচরণ শুরু করে। পলাশ এক সন্ধ্যায় লালুর পিঠে চড়ে বসে লালু তাকে নিয়ে ছুটতে শুরু করে। ছুটতে ছুটতে অনেক দূরে এক গোরস্থানে এসে পড়লে ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় পলাশ। অন্ধকার রাতে জ্ঞান হারিয়ে পড়ে থাকে সে। মৃত ভেবে শিয়ালের দল পলাশের দিকে এগিয়ে আসতে থাকে। লালু প্রাণপণ লড়াই করে পলাশকে শিয়ালের হাত থেকে রক্ষা করে। পরে পলাশের বাবা দলবল নিয়ে এসে পলাশকে অচেতন অবস্থায় দেখে গুলি করে হত্যা করে লালুকে। মানে ভাবছে লালু এখানে তাকে নিয়ে অচেতন করে ফেলে রাখছে, কিন্তু আসলে লালু যে পলাশের জন্য ফাইট করছে এটা তার বাবা জানে না। উদ্দীপকটি কোন দিক থেকে নিয়তি গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ? ওই যে গুলি খেয়ে মরা পোষা প্রাণী, নিজের হাতে মরা, এটার দিক থেকে সাদৃশ্যপূর্ণ, কিন্তু কনসেপ্টগত ঝামেলা আছে। কারণ লালুর সাথে যেটা ঘটছে সেটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু বেঙ্গল টাইগারের সাথে যেটা ঘটছে সেটা ভুল বোঝাবুঝি ছিল না। উদ্দীপকের লালু উদ্দীপকের লালু ও নিয়তি গল্পের বেঙ্গল টাইগার উভয়েরই করুণ পরিণতি শিকার। আচ্ছা, উভয় করুণ পরিণতি শিকার আলোচনা করো, হ্যাঁ। বেঙ্গল টাইগার যদিও স্বীকৃতি পেয়েই করুণ পরিণতির শিকার হয়েছে, কিন্তু লালু তো স্বীকৃতি না পেয়ে, কারণ লালু যে ফাইট করলো তার জন্য সে ভালোবাসার স্বীকৃতি পায়নি, মারা গেছে। বাট দুজনেই মারা গেছে তাদের মনিবের হাতে, তাই না? এই জন্য বলা হয়েছে দুজনের পরিণতি হচ্ছে করুণ। সো তুমি আলাদা আলাদা করে আলোচনা করবা, করলে দুটোর মিলে যাবে। তখন নিজে বলে দিবা যে এইভাবে দুজনের পরিণতি আসলেই করুণ ছিল। প্রসেস ভিন্ন। প্রসেস ভিন্ন মানে থটটা ভিন্ন, একটা ভুল বোঝাবুঝির ফসল আর একটা ভুল বোঝাবুঝি না, তবে দুটোই কঠিন পরিস্থিতি বা করুণ পরিণতির শিকার। তো এই ছিল তোমাদের সাথে ভাইয়ের আলোচনা। এর সাথে সাথে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র শেষ করে ফেললাম। ভাইয়ের জন্য দোয়া করবা, সবার জন্য আমিও দোয়া করি তোমাদের পরীক্ষা ভালো হোক। মাস্টার ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা, ঠিক আছে? তোমার, হ্যাঁ, অনেক হয়তো লম্বা আলোচনা করেছি আমরা অনেকগুলো টপিক নিয়ে। তো কখনো কখনো যদি কোনো মিস ইনফরমেশন যায়, হতে পারে না, কখনো কখনো ভুলে স্লিপ অফ টাং বা কোনো কারণে একটু মিস ইনফরমেশন যেতে পারে, হতে পারে, এটা মানুষ তো ভুলের ঊর্ধ্বে না। এগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তোমাদের বই, কোশ্চেন ব্যাংক, আমাদের কিউএনএ সেকশন সবকিছু মিলে আমরা চেষ্টা করবো তোমাদের সমাধান দিয়ে দিতে। সবার জন্য দোয়া, শুভকামনা। আল্লাহ হাফেজ।